আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কোন জোটে যাবে এটা নিয়ে বেশ টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে এবং তারা বিএনপির দিকে যাবে নাকি জামায়াতের দিকে যাবে এ নিয়ে দলের মধ্যে মতবিরোধ তীব্র। অনেকে বিএনপির দিকে যাওয়ার পক্ষে, অনেকে জামায়াতের দিকে যাওয়ার পক্ষে এবং আরেকটি অংশ নিজেদের প্রতীকেই সরাসরি নির্বাচন অংশগ্রহণের পক্ষে। তো এখানে লাভ ক্ষতির একটা হিসাব আছে, ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব যেমন আছে, দলীয় লাভ ক্ষতিরও একটা ব্যাপার আছে। সমকালীন একটু প্রতিবেদন করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে এনসিপিতে যারা এমপি পদে মনোনয়ন পাবেন এবং নিশ্চয়তা দিয়েছে বিএনপি তাদেরকে 5 থেকে 8টি আসন ছাড়তে চায় এবং এসব আসনে যারা নিশ্চয়তা পেয়েছেন মোটামুটি তারাই মূলত বিএনপির সঙ্গে জোট গড়ার পক্ষে। এর মধ্যে 2 উপদেষ্টাও রয়েছেন এমনটি এই খবরে বলা হচ্ছে। এছাড়া দলের শীর্ষ যারা নেতা আছেন তাদেরকে মূলত বিএনপি আসন ছাড় দেবে এবং সর্বসাকুল্যে সেটা 5 থেকে 8টি আসনের বেশি হবে না। অন্যদিকে জামায়াত ইসলামীর সঙ্গে যদি যায় এনসিপি তাহলে জামাত 30 থেকে 40টি আসন ছাড়তে পারে। সুতরাং অনেকের একটা অভিমত হলো যে তাহলে জামাতের দিকে যাওয়াই ভালো, কারণ জামাত বেশি আসন ছাড় দেবে। কিন্তু দুই দিকেই কিন্তু লাভ লোকসানের একটা বিষয় আছে। বিএনপির সঙ্গে গেলে দলের যে অবস্থান এনসিপি সেটা হচ্ছে সংস্কারমুখী একটা অবস্থান। এনসিপি এখনই একটা বড় ধরনের সংস্কার চায়, অন্যদিকে বিএনপি চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের মতো করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে। বিএনপি একভাবে চায়, এনসিপি একভাবে চায়। সুতরাং সংস্কার প্রশ্নে দল দুটির অবস্থান কিন্তু ভিন্ন ভিন্ন। এই ক্ষতির বিষয়টি অনেকে বলছেন যে বিএনপির সঙ্গে গেলে তাদের এই যে আদর্শিক অবস্থান সংস্কারে সেটার সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করা হয়। অন্যদিকে দলের যেসব নেতা বিএনপির জোটে যাওয়ার পক্ষে তারা তো এমপি পদ হয়ে এমপি হবেন, কিন্তু অন্যরা কি পাবেন? সুতরাং দলের মধ্যে এই ব্যক্তিগত যে চাওয়া পাওয়া এই হিসাবটাও কিন্তু এখন বেশ জোরালোভাবে আলোচিত হচ্ছে। আর জামাত ইসলামের সঙ্গে গেলে ক্ষতির দিকটা হলো জামাত ইসলামী যে ধনভিত্তিক রাজনীতি করে, এনসিপি ঠিক ভবিষ্যতে ওই রাজনীতি করবে কিনা। তারা যেরকমটি বলে আসছিল তারা মধ্যপন্থা একটা রাজনীতি করবে, অর্থাৎ তারা ধর্মভিত্তিক রাজনীতিও করবে না, আবার একবারে বামের দিকেও যাবে না, তারা মধ্যপন্থা অবলম্বন করবে, লিবারেল একটা অবস্থান তারা গ্রহণ করবে। সুতরাং জামায়াতের সঙ্গে গেলে সেই জায়গায় তাদের কম্প্রোমাইজ করা হয়। অন্যদিকে 30-40টি আসন যদি জামায়াত ইসলামী ছাড়েও তাহলে সেসব আসনে জিতে আসার সম্ভাবনা কম, কারণ জামাতের জনসমর্থন বিএনপির থেকে অনেক কম। যে কারণে জামাতের সঙ্গে গেলে ওই 30-40টি আসন পেয়েও তাদের 2-4টি তারা জিততে পারবেন কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। অন্যদিকে বিএনপির সঙ্গে গেলে তারা যদি 5 থেকে 8টি আসন ছাড়ে এর ভিতরে একটা বড় অংশই কিন্তু জিতে আসার সম্ভাবনা তৈরি হবে, কারণ বিএনপির জনসমর্থন এই মুহূর্তে বেশি। সুতরাং জামাতের সঙ্গে গেলে এক ধরনের লাভ লোকসান আছে, বিএনপির সঙ্গে গেলে এক ধরনের লাভ লোকসান আছে। এ কারণে আরেকটি অংশ চায় তারা নিজেদের মতো করে তাদের নির্বাচন করতে, কিন্তু সেক্ষেত্রে তারা একটি আসনও পাবে কিনা এটা নিয়েই কিন্তু প্রশ্ন বা সন্দেহ আছে। কারণ তাদের যে জনসমর্থন, সর্বশেষ যে জরিপগুলো হয়েছে জনসমর্থন কিন্তু 3-5% খুবই কম। নতুন দল হিসেবে এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ অনেক পুরনো দলেরও কিন্তু এই পরিমাণ সমর্থন নেই। 100 জনের ভিতরে যদি 5 জন বা 4 জন সমর্থন করেন, এই সমর্থন কিন্তু পুরনো অনেক রাজনৈতিক দলেরও নেই। সেক্ষেত্রে নতুন দল হিসেবে এটাকে মন্দের শুরু হিসাবেই দেখা যেতে পারে। যদি এখন নিজেদের প্রতীকে শাপলা কলি প্রতীক ইতিমধ্যে তারা পেয়েছে, সেই প্রতীকে তারা যদি নির্বাচন করে তাহলে তাদের জন্য লাভ নাকি ক্ষতি? যদি বিএনপির সঙ্গে তারা যায় তাহলে একটা হলো তাদেরকে এই আদর্শিকভাবে তাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, অন্যদিকে দলের যে অবস্থান সেটা কিন্তু লোক হবে, কারণ 5 থেকে 8টি আসনে যদি আপনি নির্বাচন করেন রাজনৈতিকভাবে একটা ফায়দা হলো যে ভবিষ্যতের ক্ষেত্রে বিএনপি তাদেরকে অনেক ক্ষেত্রে শেল্টার দিতে পারবে, কারণ তারা অনেক ক্ষেত্রেই বিতর্কিত অনেক পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দীর্ঘমেয়াদে যদি লড়াইয়ের কথা বলি তাহলে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করাটা ভালো হবে এবং এই নির্বাচনকে তারা যদি টার্গেট করে তাহলে তারা খুব ভুল করবে। এনসিপির কথা আমি বলছি, তারা যদি পরবর্তী নির্বাচনে টার্গেট করে সেটা বরং তাদের থেকে ভালো এবং সেই লক্ষ্যে যদি তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়, কারণ এই নির্বাচনে তাদের খুব ভালো করার কোনো সুযোগ নেই। এবং শুধু সংসদ নির্বাচন না, স্থানীয় নির্বাচন সহ সব ধরনের নির্বাচনে তারা যদি প্রার্থী দিতে পারে এবং প্রতীক নিয়ে যদি মানুষের কাছে যেতে পারে, তারা যে সংস্কারের কথা বলছে, নতুন মিশনের কথা বলছে, এটা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে, সেটা বরং তাদের জন্য ভালো এবং সেক্ষেত্রে তারা মোটামুটি 5-6 বছর একটা সময় পাবে। কারণ বাংলাদেশে কিন্তু অনেকেই বলেন যে এই দেশে যারা সরকার গঠন করে তাদের পক্ষে 5 বছর কন্টিনিউ করা কিন্তু অনেক কঠিন হয়, অনেকেরা বলছেন। কিন্তু যদি আমরা ধরেও নেই যে বিএনপি ক্ষমতায় এলো, বিএনপির চান্স অনেক বেশি, 5 বছর তারা ক্ষমতায় থাকলো, কিন্তু এরপর কি হবে? বাংলাদেশের মানুষ কিন্তু পরপর 2 মেয়াদে সাধারণত ভোট দেয় না এবং বর্তমানে কিন্তু বিরোধী পক্ষের বিএনপির পর যদি বিরোধী পক্ষ বলি তাহলে জামায়াত ইসলামী এবং এর বাইরে কিন্তু একটা জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, যেখানে অনেক মানুষই বাংলাদেশের আছেন যারা ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করেন না, আবার বিএনপির রাজনীতিকেও তারা ঠিক সেভাবে গ্রহণযোগ্য মনে করেন, এরকম মানুষজন আছে। তো বিএনপির যে ভোট ব্যাংকের বাইরে যারা আছেন মানুষজন, তাদেরকে টার্গেট করে যদি এনসিপি এগিয়ে যেতে পারে এবং নতুন ভিশন নিয়ে কাজ করতে পারে তাহলে এনসিপির কিন্তু সম্ভাবনা একটা আছে। এই দফায় যদি তারা সরকার গিয়ে সরকার গঠনের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা তাদের জন্য দীর্ঘমেয়াদে কোনো ফায়দা দেবে না। আর বিএনপি জামাতের সঙ্গে জোটে গেলে বা না গেলে লাভ ক্ষতির হিসাব তো আছেই।
আর দুই উপদেষ্টা সম্পর্কে সর্বশেষ যেটা বলবো যে আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব তিনি কিন্তু অত্যন্ত বিতর্কিত। তিনি যদি এনসিপিতে যুক্ত হন সেটা এনসিপির জন্য দায় হবে, কারণ ইতিমধ্যে তিনি এমন সব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, দুর্নীতি সহ নানাভাবেই কিন্তু তিনি বিতর্কিত হয়ে পড়েছেন। মাহফুজ আলম হয়তো অতটা বিতর্কিত হননি, কিন্তু আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব হয়েছেন। তিনি যদি এনসিপিতে যুক্ত না হন সেটা এনসিপির জন্য বোধ করি ভালো হবে। তার যে এই যে বদনাম, সে বদনামের দায় এনসিপিকে নিতে হবে। এবং সেই সঙ্গে আরটি শোনা যায় যে এই তিন পক্ষ, আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবের একটা পক্ষ, মাহফুজ আলমের একটি পক্ষ, অন্যদিকে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি পক্ষ, এরকম 3-4টি পক্ষ ইতিমধ্যে এনসিপিতে সক্রিয় হয়েছে। তারাও বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে। তো শেষ পর্যন্ত এনসিপি ভেঙে যাবে কিনা সেরকম একটি আলোচনাও আছে। তবে আলটিমেটলি যদি দীর্ঘমেয়াদে তারা পথ চলতে চায় তাহলে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে, পরবর্তী নির্বাচনে তাদের চিন্তা করতে হবে। সেইভাবে তারা যদি রূপরেখা তৈরি করে এগিয়ে যেতে পারে তাহলে তাদের জন্য সেটা সবচেয়ে ভালো, জোটে না গিয়ে। কারণ 1-2 জন সংসদে গিয়ে যদি এমপি হন সেটা খারাপ নয়, কিন্তু এই শর্টকাটে বা এই সাময়িক লাভ দেখার পরিবর্তে তাদের জন্য বেটার হচ্ছে দীর্ঘমেয়াদে চিন্তা করা। এই নির্বাচনের চিন্তা না করে হ্যাঁ, সব নির্বাচনে তাদের প্রার্থী থাকবে, স্থানীয় সংসদ সব ধরনের, কিন্তু পরবর্তী নির্বাচনে তাদের ফোকাস করে এগিয়ে যেতে হবে। এটা হবে এনসিপির জন্য সবচেয়ে দূরদর্শী একটা সিদ্ধান্ত। দর্শক সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।